হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 9 ভৌত বিজ্ঞানের তাপ অধ্যায় ভিডিও নম্বর 6। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই তাপ অধ্যায়ের গাণিতিক সমস্যা বা অঙ্কগুলো সম্বন্ধে। তো প্রথম 5টা ভিডিওতে আমি তোমাদের যেটুকু অংশ পড়িয়েছি তার উপর বেস করেই কিন্তু এই অঙ্কগুলো করব। তো প্রথম 5টা ভিডিওতে আমি তোমাদের কি কি পড়িয়েছি, একদম প্রথম ভিডিওতে আমি তাপ সম্বন্ধে সাধারণ ধারণা দিয়েছিলাম। সেকেন্ড ভিডিওতে আমি বিভিন্ন প্রকারের তাপ এবং বোধগম্য তাপ, লীন তাপ এবং বিকীর্ণ তাপ সম্বন্ধে পড়িয়েছিলাম এবং তাপের বহিঃপ্রকাশ বা ফল কি কি হতে পারে সে সম্বন্ধে পড়িয়েছিলাম। আচ্ছা, 3 নম্বর ভিডিওতে আমি তোমাদের গৃহীত বা বর্জিত তাপ এবং আপেক্ষিক তাপ সম্বন্ধে পড়িয়েছিলাম। 4 নম্বর ভিডিওতে আমি ক্যালোরিমিতির মূলনীতি সম্বন্ধে পড়িয়েছিলাম। আর 5 নম্বর ভিডিওতে আমি জুলের সূত্র পড়িয়েছিলাম। আর আমি তোমাদের বলেও ছিলাম যে ফিজিক্সের অঙ্কগুলো কিন্তু শুধুমাত্র ফর্মুলা দিয়ে হয় না, কে কতটা বুঝতে পেরেছে বা কার কনসেপ্ট যতটা ক্লিয়ার আছে সে কিন্তু তত সহজে অঙ্কগুলো করতে পারবে বা বুঝতে পারবে। তাই আশা করি তোমরা এই প্রথম 5টা ভিডিও ভালো করে দেখে নিয়েছো এবং প্রত্যেকটা কনসেপ্ট গুলো তোমরা নোট করে রেখেছো এবং অবশ্যই ফর্মুলাগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রেখেছো। ঠিক আছে, তো তাহলে আজকের ভিডিও স্টার্ট করছি। আর এইটুকু অংশের উপর কিন্তু তোমাদের মিনিমাম 15টা অঙ্ক করাবো, তার থেকে বেশিও হতে পারে, কিন্তু মিনিমাম 15টা অঙ্ক করাবো। তার কারণ তাপের অঙ্কগুলো খুব সহজ হলেও অনেক স্টুডেন্টদের কিন্তু তাপের অঙ্ক সম্বন্ধে একটা ভীতি থেকে যায়। তো এইটুকু অংশের উপর মিনিমাম 15টা অঙ্ক করাবো। তো বুঝতেই পারছো যে একটা ভিডিওতে 15টা অঙ্ক করালে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তাই আমি আজকের এবং এর পরের ভিডিওতে অর্থাৎ 6 এবং 7 নম্বর ভিডিওতে শুধুমাত্র অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের ভিডিওর কোয়েশ্চেন প্রথম প্রশ্ন দেখে নিই। দেখো বলেছে 60 গ্রাম ভরের একটি লোহার খণ্ড 200 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে আনলে কত তাপ বর্জিত হবে নির্ণয় করো। দেওয়া আছে লোহার আপেক্ষিক তাপ 0.12 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এই অঙ্কটা 7টা অনুশীলনীতে আছে, 7টা টেক্সটে আছে। তো দেখো খুব সহজ অঙ্ক। তোমাকে কি নির্ণয় করতে বলেছে? বর্জিত তাপ। ঠিক আছে, তো বর্জিত তাপের যে আমরা সূত্র পড়েছি সেই সূত্রে বসালেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে কি বলবো যে লোহার খণ্ড দ্বারা বর্জিত তাপ। তো বর্জিত তাপের রাশিমালা কি? এমএসটি, তাই তো। লোহার ভর, এখানে বস্তু হচ্ছে লোহার ভর ইন্টু লোহার আপেক্ষিক তাপ ইন্টু কি হয়ে যাবে? লোহার উষ্ণতা বৃদ্ধি, তাই তো। ইন্টু কি হয়ে যাবে? লোহার উষ্ণতা হ্রাস হয়ে যাবে, কারণ 200 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে এসেছে। ইন্টু লোহার উষ্ণতা হ্রাস, এটাই হচ্ছে বর্জিত তাপের রাশিমালা। এমএসটি, ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা হ্রাস। তাপ বর্জিত হলে উষ্ণতা হ্রাস, তাপ গৃহীত হলে উষ্ণতা বৃদ্ধি। ঠিক আছে, তো প্রত্যেকটা ভ্যালু আমাদের দেওয়া আছে প্রশ্নে, শুধু বসিয়ে দিতে হবে। দেখো লোহার ভর কত আছে? 60 গ্রাম ইন্টু লোহার আপেক্ষিক তাপ দিয়ে দিয়েছে 0. তুমি চাইলে একক শুদ্ধ বসাতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই। লোহার আপেক্ষিক তাপ কত দিয়ে দিয়েছে দেখো? 0.12 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ইন্টু উষ্ণতা হ্রাস কত? দেখো বলেছে 200 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে আনা হলো, তাই উষ্ণতা কত হ্রাস পেল? প্রথমে প্রাথমিক উষ্ণতা মাইনাস অন্তিম উষ্ণতা, এটাই হচ্ছে উষ্ণতা হ্রাস। 200 থেকে 100, তো কত উষ্ণতা হ্রাস হলো? 100 ডিগ্রি। কি করে পাবো? 200 মাইনাস 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত হলো দেখিনি? 60 গ্রাম ইন্টু 0.12 মানে কত? 12/100 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ইন্টু কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? দেখো এই 100 কেটে যাবে। আচ্ছা, ডিগ্রি সেলসিয়াস কি হবে? কেটে যাবে, কারণ এটা পার ডিগ্রি সেলসিয়াস মানে হরে আছে। আচ্ছা, এখানে গ্রামটা উপরে আছে, এখানে গ্রামটা নিচে আছে, হরে আছে, তাহলে সমস্ত কেটে গেল। দিয়ে কত থাকলো? 60 ইন্টু 12 কত হবে? 720।
আর কি বেঁচে আছে ক্যালোরি, তাহলে উত্তর হয়ে যাবে 720 ক্যালোরি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ ছিল এই অঙ্কটা, 720 ক্যালোরি। এবার দেখা যাক কোয়েশ্চেন নম্বর 2। দেখো 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জলের সঙ্গে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 50 গ্রাম জল মেশানো হলো, জল দুটির চূড়ান্ত উষ্ণতা কত হবে? তো তার মানে এখানে কি বলেছে দেখো, দুটো জল আছে, একটা জলের উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস, একটা উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস। তো যখন এদের মেশানো হবে তখন কি হবে, যার যে জলের উষ্ণতা বেশি সেটা হচ্ছে, বা গরম জলটা কি করবে, তাপ বর্জন করবে, আর ঠান্ডা জলটা মানে 20 ডিগ্রি উষ্ণতার জলটা তাপ গ্রহণ করবে। তার মানে এটা আমরা কোন সূত্র দিয়ে বা কোন কনসেপ্ট দিয়ে করব, ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী। গরম জল তাপ বর্জন করবে আর ঠান্ডা জল হচ্ছে তাপ গ্রহণ করবে, এদের উষ্ণতা কি হবে, বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ হবে। তার মানে আমরা ক্যালোরিমিতির মূলনীতি দিয়ে এই ধরনের অঙ্কগুলো করবো। ঠিক আছে, তো চেয়েছে জল দুটির চূড়ান্ত উষ্ণতা, মানে মিশে যাওয়ার পর উষ্ণতা কত হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে ধরে নিব যে ধরি জল দুটির চূড়ান্ত উষ্ণতা, চূড়ান্ত উষ্ণতা মানে হচ্ছে মিশ্রণের উষ্ণতা, মানে জল দুটো মিশে যাওয়ার পর উষ্ণতা। তো এটা আমরা ধরে নিই কত, টি ডিগ্রি সেলসিয়াস, টি হচ্ছে যে কোনো একটা টেম্পারেচার। আচ্ছা, এবার বলো যে কোন জলটা তাপ বর্জন করবে, যে জলের উষ্ণতা বেশি সেটা তাপ বর্জন করবে, অবভিয়াস। তো 50 ডিগ্রি উষ্ণতার 100 গ্রাম জলের 50 গ্রাম উষ্ণতার জলটা বেশি গরম হবে, কারণ এটা বেশি পরিমাণ তাপ শক্তি শোষণ করেছে। তার মানে কি লিখবো যে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 100 গ্রাম জল দ্বারা বর্জিত তাপ কত হবে। তো প্রথম অঙ্কতে আমরা বর্জিত তাপের রাশিমালা দেখলাম, কি হবে, ভর, একবারে লিখে দিচ্ছি। ঠিক আছে, ভর ইন্টু আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ কত হয় সিরিয়াস পদ্ধতিতে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, ইন্টু উষ্ণতার হ্রাস। তো উষ্ণতার হ্রাস কত হবে, তো যখন এর জাস্ট আগের ভিডিওতে মানে 5 নম্বর ভিডিওতে আমি ক্যালোরিমিতির মূলনীতি করিয়েছিলাম, সেখানে তোমাদের বলেছিলাম যে যখন হচ্ছে উষ্ণতা যখন তাপ বর্জিত হবে বা বর্জিত তাপের রাশি বলার ক্ষেত্রে কি হবে, উষ্ণতার হ্রাস কত হবে, প্রথমে ছিল 50 ডিগ্রি সেলসিয়াস আর পরে হলো কত, টি ডিগ্রি সেলসিয়াস, সেই জন্য উষ্ণতার হ্রাস কত হবে 50 মাইনাস টি। আবার বলছি, বর্জিত তাপের রাশিমালা কি হবে, বস্তুর ভর ইন্টু উপাদানের আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার হ্রাস। তো ভর তো 100 গ্রাম পেয়ে গেছি, আচ্ছা আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, সেই জন্য 1 লিখেছি। আর উষ্ণতার হ্রাস কত হবে এটা ভাবো, প্রথমে গরম জলের উষ্ণতা কত ছিল 50 ডিগ্রি সেলসিয়াস, পরে কত হলো টি ডিগ্রি সেলসিয়াস ধরে নিয়েছি, তাহলে উষ্ণতার হ্রাস কত হলো 50 মাইনাস টি। আচ্ছা, এবার যেহেতু এটা তাপ, সেজন্য এটা কত হয়ে যাবে ক্যালোরি। ঠিক আছে, এটাকে H1 ধরে নিচ্ছি তাহলে সুবিধা হবে। আচ্ছা, এবার কে বর্জন করবে, এই যে তাপটা বর্জন করলো সেটা কে গ্রহণ করবে, ঠান্ডা জল বা 20 ডিগ্রি উষ্ণতার জল কি করবে, সেই তাপটা গ্রহণ করবে। আবার 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 50 গ্রাম জল দ্বারা বা কর্তৃক লিখতে পারো গৃহীত তাপ। তো গৃহীত তাপের রাশিমালা কি, ভর 50 গ্রাম ইন্টু আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ 1 ইন্টু উষ্ণতার বৃদ্ধি। তো উষ্ণতার বৃদ্ধি কত হবে এবার ভাবো, এই ঠান্ডা জলটা বা 20 ডিগ্রি উষ্ণতার জলের প্রথমে উষ্ণতা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, আর চূড়ান্ত উষ্ণতা বা হচ্ছে মিশে যাওয়ার পর উষ্ণতা হলো টি ডিগ্রি সেলসিয়াস। তো ঠান্ডা জলের উষ্ণতা বাড়বে, কত বাড়বে, তার উত্তর হচ্ছে শেষে যত হলো মাইনাস প্রথমে যত ছিল, টি মাইনাস 20 ক্যালোরি হয়ে যাবে। বোঝা গেল, যখন তাপ গ্রহণ করবে তখন কি হবে, তখন তো হচ্ছে ঠান্ডা জলের থেকে চূড়ান্ত উষ্ণতা বা মিশে যাওয়ার পর উষ্ণতা বেশি, তো গৃহীত তাপ তার মানে কত হবে, চূড়ান্ত উষ্ণতা মাইনাস হচ্ছে ঠান্ডা জলের উষ্ণতা। এই জায়গাটাতে কিন্তু সবার ভুল হয়, এই দুটো জায়গাতে, এই দুটো আমি আরেকবার হাইলাইট করে বলে দিচ্ছি। দেখো যখন তাপ বর্জন করবে, এই ক্যালোরিমিতির যখন অঙ্ক করবে তখন মনে রাখবে বর্জিত তাপের ক্ষেত্রে উষ্ণতার হ্রাস কত হবে, গরম জলের উষ্ণতা মাইনাস মিশ্রণের উষ্ণতা বা চূড়ান্ত উষ্ণতা। আর তাপ যখন গ্রহণ করবে তখন গৃহীত তাপ কত হবে, মিশ্রণের উষ্ণতা বা চূড়ান্ত উষ্ণতা মাইনাস ঠান্ডা জলের উষ্ণতা। ঠিক আছে, এটা মনে রাখলে আর ভুল হবে না কখনো। আচ্ছা, এটাকে হচ্ছে H2 ধরি। এবার কি লিখবো, ক্যালোরিমিতির
ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আমরা কি জানি, বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ, তাই তো? অতএব H1 ইকুয়াল টু H2, যেহেতু আমি বর্জিত তাপকে H1 ধরে নিয়েছি, H1 না ধরলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? H1 ধরার দরকার নেই, শুধু একটা লাইন এক্সট্রা লিখতে হবে, H1 H2 দরকার নেই। এবার এখানটায় বসিয়ে দাও, এই দুটোকে ইকুয়াল করে তাহলে কত হবে? এটা কত পেয়েছি? বর্জিত তাপ 100 ইন্টু 1 ইন্টু 50 মাইনাস টি ইকুয়াল টু কত হয়ে যাবে? এদিকে 50, এখানে গ্রামটা লেখার দরকার নেই, ডাইরেক্ট ক্যালোরি হয়ে যাবে তাপের একক, ইন্টু 1 ইন্টু টি মাইনাস 20। এখান থেকে সলভ করে টি এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, এবার দেখো কাটাকুটি করবো। 50 ইন্টু 2 কত হবে? 100 হয়ে গেল। এদিকে কত হলো? 2 ইন্টু 50, 100 মাইনাস 2টি। ক্যালকুলেশনটা তোমরা নিজেই করো। এদিকে কত হয়ে যাবে? টি মাইনাস 20। তাহলে কত হয়ে যাচ্ছে এদিকে? টিটাকে যদি এদিকে নিয়েছি তাহলে কত হচ্ছে? মাইনাস 3টি ইকুয়াল টু মাইনাস 120। মাইনাস মাইনাস কাটলে তাহলে টি ইজ ইকুয়াল টু 40। তাহলে উত্তর কি লিখবো? যে অতএব জল দুটির চূড়ান্ত উষ্ণতা কত হবে? অতএব জল দুটির চূড়ান্ত উষ্ণতা সমান সমান 40 ডিগ্রি সেলসিয়াস। মানে জল দুটো মিশে যাওয়ার পর উষ্ণতা কত হলো? 40 ডিগ্রি সেলসিয়াস। এটাই হয়ে যাবে উত্তর, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো। আর এই জায়গাটা হচ্ছে ভালো করে খেয়াল করবে, এই জায়গাটাতে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ভুল হয়। আবার এটা কিন্তু লাস্ট টাইম বলে দিচ্ছি, দেখো যখন তাপ বর্জন করবে তখন কি হবে? গরম জলের উষ্ণতা মাইনাস মিশ্রণের উষ্ণতা, দরকার হলে লিখে নাও। আর যখন ঠান্ডা জলটা তাপ গ্রহণ করবে তখন উষ্ণতার বৃদ্ধি কত হবে? চূড়ান্ত উষ্ণতা বা মিশ্রণের উষ্ণতা মাইনাস ঠান্ডা জলের উষ্ণতা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কোয়েশ্চেন নম্বর 3। একটি বালতিতে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 6 কেজি জল আছে। তুমি জলের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস করতে চাও, তাহলে 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কত জল মেশালে তা সম্ভব হবে? তার মানে তোমাকে এখানে বলেই দিয়েছে যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 6 কেজি জলের সঙ্গে তোমাকে কি করতে হবে? 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল মেশাতে হবে, ঠিক আছে? এবং এই দুটো বিভিন্ন উষ্ণতার জল মিশে যাওয়ার ফলে অন্তিম উষ্ণতা কত হবে? 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটাই হচ্ছে মিশ্রণের উষ্ণতা। তো তার মানে বুঝতেই পারছো যে তোমাকে হচ্ছে একাধিক ভিন্ন উষ্ণতার দুটো পদার্থ বা দুটো জলকে মেশাতে হচ্ছে। তার মানে এখানে আমরা ক্যালোরিমিতির সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে পারবো। তার মানে এখানে কিন্তু 2 নম্বর যে অঙ্কটা করলাম এখনই, তার হচ্ছে ঠিক অপোজিট অঙ্ক। 2 নম্বর অঙ্কে মিশ্রণের উষ্ণতা বের করতে দিয়েছিল, আর হচ্ছে জলের ভর এবং উষ্ণতা দেওয়া ছিল। আর এখানে দেখো মিশ্রণের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস, এখানে হচ্ছে কত জল, মানে জলের হচ্ছে ভরটা বের করতে হবে। তো প্রথমে ধরে নেব যে ধরি 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার m গ্রাম জল মেশাতে হবে। গ্রাম কেন ধরলাম? যেহেতু ডিগ্রি সেলসিয়াসে আছে সিজিএস, সেই জন্য গ্রাম ধরলাম। মেশাতে হবে। আচ্ছা, এবার আর কি তথ্য দেওয়া আছে দেখো। এক্ষেত্রে হচ্ছে কোন জলটা তাপ বর্জন করবে বলো? যে জলের উষ্ণতা বেশি, এই যে 80 ডিগ্রি উষ্ণতার জল, এটা হচ্ছে তাপ বর্জন করবে। আর কোন জলটা তাপ গ্রহণ করবে? বালতির জলটা, মানে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলটা তাপ গ্রহণ করবে। আচ্ছা, এক্ষেত্রে মিশ্রণের উষ্ণতা কত এটা কিন্তু বলে দিয়েছে। এক্ষেত্রে মিশ্রণের উষ্ণতা সমান সমান কত? 20 ডিগ্রি সেলসিয়াস, তাই না? দেখো বলে দিয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস করতে চাও, তাহলে মেশানোর পর করতে চাও, এটাই হচ্ছে মিশ্রণের উষ্ণতা। এবার হচ্ছে আবার আগের মতো লিখবো যে হচ্ছে অতএব 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার m গ্রাম জল, কারণ আমরা ধরে নিয়েছি যে 80 ডিগ্রি উষ্ণতার m গ্রাম জল মেশাতে হবে। তো তার মানে এই জলটা যেহেতু উষ্ণতা বেশি, জলটা তাপ বর্জন করবে, তো এই জন্য এইভাবে লিখবো 80 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার m গ্রাম জল কর্তৃক বা দ্বারা লিখতে পারো বর্জিত তাপ, যার উষ্ণতা বেশি তাপ বর্জন করবে। আচ্ছা, এর ফর্মুলা আমরা 2 নম্বরে ইউজ করেছি, সেজন্য ডাইরেক্ট লিখবো। কি হয়? ভর ইনটু জলের আপেক্ষিক তাপ 1
ইন্টু উষ্ণতার হ্রাস। উষ্ণতার হ্রাস কত হবে কি বলেছিলাম 2 নম্বর অঙ্কটার লাস্টে, যে হচ্ছে গরম জলের উষ্ণতা মাইনাস মিশ্রণের উষ্ণতা। তাপের একক ক্যালোরি বসিয়ে দিলাম। কোন জলটা তাপ গ্রহণ করবে? 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কত 6 কেজি বা 6000 গ্রাম জল কর্তৃক গৃহীত তাপ। এটা ঠান্ডা জল, তাই হচ্ছে তাপটা গ্রহণ করবে। এবার যেহেতু কেজি ছিল, কেজি হচ্ছে এসআই একক, ডিগ্রি সেলসিয়াস সিজিএস একক, এটাকে গ্রামে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এটা 6000 হবে। তো কত হবে এটা? ভর কত 6000 গ্রাম, 6000 ইন্টু জলের আপেক্ষিক তাপ 1 ইন্টু উষ্ণতার বৃদ্ধি। উষ্ণতার বৃদ্ধি কি বলেছিলাম 2 নম্বর অঙ্কটা শেষে? গৃহীত তাপের ক্ষেত্রে উষ্ণতার বৃদ্ধি কত হবে? মিশ্রণের উষ্ণতা, তাই তো, মিশ্রণের উষ্ণতা মাইনাস ঠান্ডা জলের উষ্ণতা 20, ঠান্ডা জলের উষ্ণতা 10, 20 মাইনাস 10 ক্যালোরি। এবার একই, অতএব ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী, অতএব ক্যালোরিমিতি, এটা কিন্তু লিখবে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী বা ক্যালোরিমিতির মূলনীতি থেকে পাই, এভাবেও লিখতে পারো। কি হবে? বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ। এবার দুটোকে ইকুয়াল করে দাও, কত হচ্ছে m ইন্টু 80 মাইনাস 20 কত হবে 60 ইকুয়াল টু কত হবে 6000 ইন্টু 1 ইন্টু 20 মাইনাস 10 মানে হচ্ছে 10। ক্লিয়ার? এবার এখান থেকে m টা বের করতে হবে, খুব ইজি। 0 0 কাটলো, 6 6 কাটলো, তাহলে কত হয়ে গেল m ইকুয়াল টু 1000 গ্রাম সমান সমান 1 কেজি। তাহলে এবার উত্তর কি লিখবে? যে এবার উত্তর লিখবে যে অতএব 80 ডিগ্রি উষ্ণতা 1000 গ্রাম লিখতে পারো, বা 1 কেজি জল মেশালে তা সম্ভব হবে, বা জল মেশাতে হবে। ঠিক আছে? তাহলে হয়ে যাবে, খুব ইজি। আশা করি বুঝতে পেরেছো। কোয়েশ্চেন নম্বর 4 দেখো, 100 গ্রাম ভরের একটি তামার বলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস। বলটিকে 10 ডিগ্রি সেলসিয়াস এর 200 গ্রাম জলে নিমজ্জিত করলে অন্তিম উষ্ণতা কত হবে? তামার আপেক্ষিক তাপ দিয়ে দিয়েছে। তো এই অঙ্কটা 2 আর 3 নম্বর অঙ্ক, যারা বুঝতে পেরে গেছো তারা এই অঙ্কটা দেখে দেখে করার দরকার নাই, তারা ভিডিওটা স্কিপ করে গিয়ে শুধু উত্তরটা লাস্টে মিলিয়ে নাও, ঠিক আছে? তারা আশা করি করতে পারবে, নিজে চেষ্টা করো। তো দেখো এখানে হচ্ছে অন্তিম উষ্ণতা কত বের করতে দিয়েছে। তাহলে প্রথমে ধরে নিব, যেমন 2 নম্বর অঙ্কে ধরেছিলাম, ধরি অন্তিম উষ্ণতা কত হবে 3 ডিগ্রি সেলসিয়াস। এবার অঙ্কটা ভালো করে ভাবো, একটা তামার বলের উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কি করা হলো 10 ডিগ্রি সেলসিয়াসের 200 গ্রাম জলের মধ্যে নিমজ্জিত করা হলো, ডুবানো হলো। তাহলে বলো কে হচ্ছে কে জল হচ্ছে কে তাপ বর্জন করবে? যার উষ্ণতা বেশি, মানে তামার বলটা কি হবে এক্ষেত্রে তাপ বর্জন করবে, এবং ঠান্ডা জলটা কি করবে সেই বর্জিত তাপ গ্রহণ করবে। এক্ষেত্রে কি বলবো যে তামার বলটি তাপ বর্জন করবে এবং 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল সেই বর্জিত তাপ গ্রহণ করবে। এটাই তো ক্যালোরিমিতির মূলনীতি না? এখানে কিন্তু বলার নেই যে সেই বর্জিত তাপটা অন্য কেউ বা অন্য কারোর মধ্যে যাবে কিনা। তো আমরা এখানে ধরেই নিব যে লোহার বলটা যে পরিমাণ তাপ বর্জন করছে, ঠান্ডা জলটা সেই হচ্ছে বর্জিত তাপটা গ্রহণ করবে। এখানে অন্য কোনো তৃতীয় বস্তু বা পরিবেশের মধ্যে তাপের কোন রকম আদান প্রদান ঘটছে না। এটা কিন্তু প্রশ্নে বলা না থাকলেও আমরা এটা ধরে নিয়ে অঙ্ক থেকে এগোচ্ছি, ঠিক আছে? তাহলে এবার একদম আগের মতো প্রসেস। অতএব 100 গ্রাম ভরের তামার বল কর্তৃক বা দ্বারা বর্জিত তাপ কত হবে? বর্জিত তাপের রাশিমালা কি ছিল? ভর মানে 100 গ্রাম ইন্টু আপেক্ষিক তাপ। তো তামার আপেক্ষিক তাপ দেখো দিয়ে দিয়েছে 0.09 ইন্টু কি হবে উষ্ণতার হ্রাস। উষ্ণতার হ্রাস কি হবে 2 নম্বর অঙ্কে বলেছিলাম, 3 নম্বর অঙ্কে আবার অ্যাপ্লাই করেছি, এখানে অ্যাপ্লাই করবো। তাহলে কি হবে এতক্ষণ বুঝতে পেরে গেছো যে বর্জিত তাপ থাকলে উষ্ণতার হ্রাস কত হবে? গরম বস্তুর উষ্ণতা কত 100
মাইনাস হচ্ছে মিশ্রণের উষ্ণতা বা অন্তিম উষ্ণতা টি, তাহলে 100 মাইনাস টি, আর এটা কত হয়ে যাবে অবশ্যই ক্যালোরি, যেহেতু তাপের একক ক্যালোরি, সিজিএস এ করছি। আচ্ছা এবার এবং 10 ডিগ্রি সেলসিয়াস সরি এটা কত ভর কত বলেছে 200 গ্রাম, এবং 200 গ্রাম ভরের 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল কর্তৃক কি হবে গৃহীত তাপ। তো গৃহীত তাপের রাশিমালা কি, ভর ইন্টু আপেক্ষিক তাপ, ভর কত 200 গ্রাম, 200 জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, চাইলে এটা ব্র্যাকেটে বলেও দিতে পারো, ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তো গৃহীত তাপের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি কত হবে, অন্তিম উষ্ণতা মাইনাস ঠান্ডা জলের উষ্ণতা টি মাইনাস 10, ঠিক আছে। এবার একই, অতএব ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী, ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আর লিখলাম না, কি লিখবে, বর্ধিত তাপ সমান সমান গৃহীত তাপ। আচ্ছা লিখে দিই, ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী, ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী কি হবে, বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ। আচ্ছা এবার বসিয়ে দাও, কত আছে বর্জিত তাপ, 100 ইন্টু 0.09 মানে হচ্ছে 9/100, ঠিক আছে, 0.09/100 ইন্টু কত আছে 100 মাইনাস টি ইকুয়াল টু কত আছে 200 ইন্টু 1 মানে 200 ইন্টু টি মাইনাস 20। এবার ক্যালকুলেশন করো, 100 কেটে গেল। আচ্ছা এদিকে আর কোনো কাটাকুটি হবে না, তাহলে কত হবে 900 মাইনাস 9t ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 200t মাইনাস 4000, এটা তো এবার 200টা 90 এদিকে গেলে কি হয়ে যাবে, 90 এদিকে গেলে কত হয়ে যাবে 290 ইকুয়াল টু কত হয়ে যাবে, আর মাইনাস 4000টাকে বাম দিকে নিয়ে আসলাম, তাহলে কত হবে 4000 প্লাস 9 4900, ঠিক আছে 4900। দেয়ারফর টি ইকুয়াল টু কত হয়ে যাবে 4900 বাই হচ্ছে 209, এত ক্যালোরি সরি এত ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তো এবার এটাকে ক্যালকুলেশন আসলে করতে পারবে, এটা ক্যালকুলেশন করে যা হবে সেটাই উত্তর হবে। আর সবসময় মনে রাখবে যে মিশ্রণের যে তাপমাত্রা হবে বা যে অন্তিম উষ্ণতা হবে সেটা কি হবে, সেটা হচ্ছে ঠান্ডা বস্তু বা ঠান্ডা বস্তুর যে উষ্ণতা তার থেকে বেশি হবে, কিন্তু গরম বস্তু যে উষ্ণতা বা হচ্ছে উত্তপ্ত বস্তুর যে উষ্ণতা তার থেকে কম হবে। তো তার মানে এখানে মিশ্রণের উষ্ণতা বা অন্তিম উষ্ণতা কত হবে, অবশ্যই 10 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি হবে, কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস থেকে কম হবে, ঠিক আছে। তো ক্যালকুলেশন করতে পারবে, ক্যালকুলেশন তোমরা করে নাও, আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। কোয়েশ্চেন নম্বর 5 দেখো, সমভরের দুটি তরলের উষ্ণতা যথাক্রমে 10 ডিগ্রি সেলসিয়াস ও 40 ডিগ্রি সেলসিয়াস বলে দিয়েছে। তরল দুটিকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 22 ডিগ্রি সেলসিয়াস, তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত কত। আচ্ছা এটা কিন্তু ছায়া টেক্সটের অঙ্ক, আর 4 নম্বর অঙ্কটাও কিন্তু ছায়া টেক্সটের অঙ্ক ছিল, আমি বলতে ভুলে গেছিলাম, এখন বলে দিলাম। তো দেখো এই অঙ্কটাও তো বলে দিয়েছে যে দুটো বিভিন্ন হচ্ছে দুটো তরলের উষ্ণতা বিভিন্ন, এবার এদেরকে একসঙ্গে মিশ্রিত করা হয়েছে, মিশ্রণের উষ্ণতা মানে চূড়ান্ত উষ্ণতাও বলে দিয়েছে। তার মানে যখনই মিশ্রণের এরকম অঙ্ক থাকবে তখনই আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী করব, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র আপেক্ষিক তাপটা বলে দেয়নি, এদের অনুপাতটা বের করতে দিয়েছে। তো একই কনসেপ্ট দিয়ে হবে। দেখো তো এইভাবে লেখাটা এইভাবে করে লিখতে পারি, প্রথম তরলের ক্ষেত্রে এইভাবে করে লিখতে পারি। প্রথম তরলের উষ্ণতা কত বলে দিয়েছে দেখো, যথাক্রমে 10 ডিগ্রি সেলসিয়াস ও 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রথম তরলের উষ্ণতা কত বলে দিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, ধরি ভর সমান সমান m গ্রাম, ও আপেক্ষিক তাপের অনুপাত বের করতে হবে। তো আপেক্ষিক তাপ আমি ধরে নেব, ধরলাম প্রথম তরলের আপেক্ষিক তাপ সমান সমান কত S1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস,
যেহেতু সিরিয়াস ধরছি, এটা প্রথম তরলের হয়ে গেল। আচ্ছা, এবার দ্বিতীয় তরলের ক্ষেত্রে দেখো উষ্ণতা কত বলে দিয়েছে, যথাক্রমে বলে দিয়েছে উষ্ণতা। দ্বিতীয় তরলে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উষ্ণতা এটা কিন্তু গিভেন ছিল, এই জন্য এখানে ধরি কথাটা লিখবো না, উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ধরি ভর, এবার ভর কত ধরবো দেখো, তার জন্য দেখো বলে দিয়েছে সমভরের দুটি তরল, তার মানে দুটো তরলের ভর সমান হয়। তো যেহেতু আমি প্রথম তরলের ভর m গ্রাম ধরেছি, দ্বিতীয় তরলের ভরও কত হবে m গ্রাম, কারণ সমভর বলে দিয়েছে। আচ্ছা, আর এর আপেক্ষিক তাপ কত, এর আপেক্ষিক তাপ যেহেতু প্রথম তরলের আমি S1 ধরেছিলাম, তো দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ কত ধরবো আমি S2 ধরবো, S2 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। আমাকে কি বের করতে হবে S1 বাই S2, কারণ অনুপাতটাই চেয়েছে। আচ্ছা, ফোকাস ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মিশ্রণের উষ্ণতা বলে দিয়েছে, ঠিক আছে। তো মিশ্রণের উষ্ণতা কত বলে দিয়েছে 22 ডিগ্রি সেলসিয়াস। তো মিশ্রণের উষ্ণতায় কিন্তু চূড়ান্ত উষ্ণতা একই কথা, ঠিক আছে। এবার বলো যে কোন তরলটা তাপ বর্জন করবে, কোন তরলটা তাপ গ্রহণ করবে। ইতিমধ্যে বুঝতে পেরে গেছো যে তরলের উষ্ণতা বেশি মানে দ্বিতীয় তরলটা তাপ বর্জন করবে, প্রথম তরলটা তাপ গ্রহণ করবে। তো তুমি চাইলে এই কথাটা পরিষ্কারভাবে লিখে দিতে পারো, ঠিক আছে। এক্ষেত্রে দ্বিতীয় তরল কত 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা তাপ বর্জন করবে এবং প্রথম তরল কত উষ্ণতা ওটাও লিখে দিতে পারো 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, সেই বর্জিত তাপ গ্রহণ করবে, ঠিক আছে। এবার এটা আমরা বের করবো। অতএব দ্বিতীয় 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কোন তরল, দ্বিতীয় তরল কর্তৃক বর্জিত তাপ কত হবে, বর্জিত তাপের রাশিমালা কি, ভর হচ্ছে m ইন্টু আপেক্ষিক তাপ কত ধরেছি দ্বিতীয় তরলের S2 ধরেছি, ওই জন্য S2 লিখলাম। S হচ্ছে স্পেসিফিক হিট, তার জন্য আপেক্ষিক তাপের হচ্ছে জন্য সিম্বল হচ্ছে S। আচ্ছা, এবার হচ্ছে তাপ বর্জিত তাপ করলে কি হবে, উষ্ণতা হ্রাস ঘটবে। তো উষ্ণতা হ্রাস আমি কি বলেছিলাম যে উষ্ণতা হ্রাস কি হবে, মিশ্রণের উষ্ণতা মাইনাস কি হবে শীতল জলের উষ্ণতা, সরি এটা হচ্ছে বর্জিত তাপ। তো বর্জিত তাপ কত হবে, বর্জিত তাপ হচ্ছে উত্তপ্ত বস্তুর উষ্ণতা 40 মাইনাস হচ্ছে মিশ্রণের উষ্ণতা 22, ঠিক আছে। ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে দেবো না, কারণ আমরা নর্মাল হিসাব করছি, ঠিক আছে। এখানে এরকম একই রকম ভাবে, এবং কোন তরলটা তাপ হচ্ছে গ্রহণ করবে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রথম তরল কি করবে কর্তৃক গৃহীত তাপ, সেই তাপটা গ্রহণ করবে। তার রাশিমালা কত হবে একই, ভর ইন্টু আপেক্ষিক তাপ হচ্ছে S1, প্রথম তরল আপেক্ষিক তাপ S1 ধরে নিয়েছি। এবার উষ্ণতা বৃদ্ধি কি বলেছিলাম, উষ্ণতা বৃদ্ধি কত হবে, মিশ্রণের উষ্ণতা মাইনাস হচ্ছে শীতল বস্তুর উষ্ণতা 22 মাইনাস 10, ক্লিয়ার। এবার একই জিনিস, অতএব ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী, এই কথাটা কিন্তু লিখতে বারবার বিরক্তি হলো, এই কথাটা কিন্তু লিখতে হবে পরীক্ষাতে, ডাইরেক্ট কিন্তু দুটোকে সমান করে দিলে নম্বর কাটতে পারে পরীক্ষক। ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী কি হবে, বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ, বা পুরো কথাটা লিখতে পারো যে দ্বিতীয় তরল কর্তৃক বর্জিত তাপ সমান সমান প্রথম তরল কর্তৃক গৃহীত তাপ। এবার এটাকে সমান করে দাও, অতএব m ইন্টু S2 ইন্টু কত হবে 40 মাইনাস 12 কত হবে, 22 কত হবে 18 ইকুয়াল টু m ইন্টু S1 ইন্টু 22 মাইনাস 10 কত হবে 12। এবার m কেটে যাবে, ঠিক আছে। এখানে লিখতে পারো যেহেতু m নট ইকুয়াল টু 0, কারণ গাণিতিক ভাবে নট ইকুয়াল টু 0 হলে আমরা কেবলমাত্র হচ্ছে কাটতে পারি বা ক্যান্সেল করতে পারি। এবার বলো যে S1 বাই S2 কত হবে, এটাই আমাদের বের করতে হবে, কারণ দেখো বলেছে তরল দুটির আপেক্ষিক তাপ, মানে প্রথম আর দ্বিতীয় তরল এরকমই ধরে এই হচ্ছে, ঠিক আছে। তো S1 বাই S2 বের করতে হবে, কত হবে
S1 বাই S2 কত হয়ে যাবে 18/12 প্লাস 6 দিয়ে ক্যান্সেল করো, 6 দুগুণে 12, 3 6 8 কত হলো 3/2। তাহলে উত্তর কি হয়ে যাবে যে তরল দুটির আপেক্ষিক তাপের নির্ণয় অনুপাত কত, তরল দুটির আপেক্ষিক তাপের নির্ণয় অনুপাত 3:2। ঠিক আছে, এটা উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, ইজি অঙ্ক ছিল। কোয়েশ্চেন নম্বর 6 এবার দেখো, সমভরের তিনটি তরল এবিসি এর উষ্ণতা বলে দিয়েছে 10, 30 আর 40 ডিগ্রি সেলসিয়াস। এবার এ ও বি কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 15 ডিগ্রি সেলসিয়াস, আবার বি ও সি কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 34 ডিগ্রি সেলসিয়াস। যে তরল তিনটির আপেক্ষিক তাপের অনুপাত কত। মানে 5 নম্বর অঙ্ক যে করলাম, দুটো তরল, এখানে তিনটে তরল দিয়ে দিয়েছে, কিন্তু চিন্তার কিছু নাই, কারণ কোন তরলকে মিশ্রিত করলে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে সেটা বলে দিয়েছে। আচ্ছা, বলে রাখি এটাও কিন্তু ছায়া টেক্সটের অঙ্ক এবং এটা খুবই ভালো অঙ্ক। এই প্রথম 6টা অঙ্কের মধ্যে এই অঙ্কটাই সব থেকে ভালো, করতে খুবই ভালো লাগবে অঙ্কটা। দেখো তো চেয়েছে হচ্ছে, প্রথমে বলে দিয়েছে সমভরের তিনটি তরল। তো প্রথমে ধরে নিব যে ধরি এ বি ও সি তিনটি তরলেরই ভর যথাক্রমে নয় m গ্রাম, এবং তরল তিনটির কি চেয়েছে আপেক্ষিক তাপের অনুপাত। আপেক্ষিক তাপ আমাকে ধরে নিতে হবে, এবং তরল তিনটির আপেক্ষিক তাপ যথাক্রমে, এবার কি ধরবো, এর আপেক্ষিক তাপের সিম্বল হচ্ছে এস। এ তরলের ক্ষেত্রে ধরলাম এস এ, এস সাফিক্স এ, বি তরলের ক্ষেত্রে এস বি, ও সি তরলের ক্ষেত্রে এস সি, যথাক্রমে বলে দিয়েছি। ঠিক আছে, তো যেহেতু সমভরের বলে দিয়েছিল, তো সেই জন্য তিনটা তরলের ভর ধরলাম এম গ্রাম, যেহেতু সেলসিয়াস দিয়ে দিয়েছে ডিগ্রি সেলসিয়াস সিজিএস এ, আর তিনটা তরলের আপেক্ষিক তাপ ধরলাম এ তরলের এস এ, বি তরলের এস বি, সি তরলের এস সি। এবার কি বলেছে, এ ও বি কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এবার লিখবো হচ্ছে প্রথম ক্ষেত্রে এভাবে হেডিং দিতে পারো, এ ও বি তরলকে, প্রথম ক্ষেত্রে এ ও বি তরলকে মিশ্রিত করলে, এবার বলো কে তাপ বর্জন করবে, কে তাপ গ্রহণ করবে। এবার ভালো করে দেখো, এর উষ্ণতা কত 10 ডিগ্রি সেলসিয়াস, বি এর উষ্ণতা কত 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কে তাপ বর্জন করবে, বি তরল তাপ বর্জন করবে, এ তরল তাপ গ্রহণ করবে। ওটা এবার পরিষ্কার করে লিখে দেবে। মিশ্রিত করলে কি হবে, বি তরল তাপ বর্জন করবে, এবং এ তরল ওই বর্জিত তাপ গ্রহণ করবে। ঠিক আছে, কোনো কনফিউশন নেই আশা করি। এবার কি বের করব, বি তরল কত তাপ বর্জন করবে। ঠিক আছে, তাহলে কি হবে, অতএব বি তরল কর্তৃক বর্জিত তাপ কত হবে, বর্জিত তাপ তাহলে কত হবে, ভর ইন্টু বি তলের আপেক্ষিক তাপ কত ধরে নিয়েছি এস বি, ইন্টু কত উষ্ণতা। বর্জিত তাপ হলে কি হবে, উষ্ণতা হ্রাস হবে। উষ্ণতা হ্রাস হলে কি বলেছি, উষ্ণতা হ্রাস হলে কত হবে, এ আর বি তলকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো উষ্ণতা হ্রাস কত হবে, উত্তপ্ত বস্তুর উষ্ণতা মাইনাস কি হবে, মিশ্রণের উষ্ণতা। তো উত্তপ্ত বস্তুর উষ্ণতা হচ্ছে, এখানে এ আর বি এর মধ্যে এ হচ্ছে বেশি উষ্ণ, তার মানে এখানে হচ্ছে উষ্ণতা হ্রাস কত হবে, উত্তপ্ত বস্তুর উষ্ণতা মানে 30 মাইনাস মিশ্রণের উষ্ণতা 15। ঠিক আছে, এ আর বি এর মধ্যে বি বেশি উষ্ণ, তো বর্জিত তাপের ক্ষেত্রে উষ্ণতা হ্রাস কত হয়, একই কনসেপ্ট, উষ্ণ বস্তুর উষ্ণতা মানে 30 মাইনাস মিশ্রণের উষ্ণতা 15। আচ্ছা, এবার একই রকম ভাবে এ তরল কর্তৃক গৃহীত তাপ, তো রাশিমালা কি হয়, গৃহীত তাপের রাশিমালা ভর তো সবারই এম, ইন্টু আপেক্ষিক তাপ কার, এ তরলের আপেক্ষিক তাপ এস এ, ইন্টু তাপ গৃহীত হলে কি হয়, উষ্ণতার বৃদ্ধি হয়।
উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে কি বলেছিলাম, মিশ্রণের উষ্ণতা 15 মাইনাস শীতল বস্তুর উষ্ণতা। তো এ ও বি এর মধ্যে এ হচ্ছে শীতল, তো সেই 15 মাইনাস 10 হয়ে যাবে, ঠিক আছে। অতএব ক্যালোরিমিতির এবার লিখবে, এটা ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ, ঠিক আছে। আমি এটা লিখছি না, তাহলে এম ইন্টু এস বি ইন্টু এটা কত হয়ে যাবে, 30 মাইনাস 15 হয়ে যাবে, ইকুয়াল টু কত হয়ে যাবে, এম ইন্টু এস এ ইন্টু কত 15 মাইনাস 10 5 হয়ে যাবে। এবার এম এম ক্যান্সেল হয়ে যাবে, এখানে এম নট ইকুয়াল টু 0 লিখতে পারো। আচ্ছা, এবার তাহলে এস এ বাই এস বি কত হয়ে যাবে, এখান থেকে আমরা এ আর বি তাহলে আপেক্ষিক তাপের অনুপাত বের করতে পারবো। তো এস এ বাই এস বি কত হয়ে যাবে, 15 বাই 5 সমান সমান 3 বাই 1। এটা এরকম রেখে দিলাম, ঠিক আছে। পরে বোঝা যাচ্ছে পুরোপুরি, ঠিক আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে এবার কি করব, কি বলেছে দেখো, আবার বি ও সি তরলকে মিশ্রিত করলে, তো এবার এরকম লিখবো, বি ও সি তরলকে মিশ্রিত করলে এবার এদের উষ্ণতা দেখে আমাকে বুঝতে হবে যে কে তাপ বর্জন করবে কে তাপ গ্রহণ করবে। তো দেখো কার উষ্ণতা বেশি আছে, বি এর উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস আর সি এর উষ্ণতা 40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কে তাপ বর্জন করবে, সি তরল তাপ বর্জন করবে, তাই তো। তাহলে কি বলবো, সি তরল তাপ বর্জন করবে, সি তরল তাপ বর্জন করবে এবং বি তরল কি হবে, ওই বর্জিত তাপ গ্রহণ করবে। একই রকম লেখা, কিন্তু এটা তোমাকে স্পষ্টভাবে বলে দিতে হবে, ঠিক আছে। তাহলে এবার একই রকম সি তরল কর্তৃক বর্জিত তাপ কতটা বের করব, অতএব সি তরল কর্তৃক বর্জিত তাপ কত হবে, সি তরলের ভর এম ইন্টু সি তরলের আপেক্ষিক তাপ কত ধরে নিচ্ছি এসসি ইন্টু বর্জিত তাপ হলে কি হয়, উষ্ণতার হ্রাস কত হবে, উত্তপ্ত বস্তুর উষ্ণতা মাইনাস মিশ্রণের উষ্ণতা। তো উত্তপ্ত বস্তু কোনটা, এখানে সি, সি এর উষ্ণতা হচ্ছে 40, তাহলে লিখলাম 40 মাইনাস এক্ষেত্রে মিশ্রণের উষ্ণতা কত 34, তাহলে কত হয়ে যাবে 40 মাইনাস 34 ক্যালোরি হয়ে যাবে। আচ্ছা, এখানেও কিন্তু হচ্ছে ক্যালোরি হয়ে যাবে, ঠিক আছে, ক্যালোরি হয়ে যাবে দুই ক্ষেত্রে, এখানেও তাই ক্যালোরি হয়ে যাবে যেহেতু সিজিএসএ করছি। আচ্ছা, এবার বি তরল কর্তৃক গৃহীত তাপ, বি তরল ক্ষেত্রে কত তাপ গ্রহণ করবে বলো, বি তরলের ভর এম, বি তরলের আপেক্ষিক তাপ এস বি ইন্টু উষ্ণতার বৃদ্ধি। উষ্ণতার বৃদ্ধি কি বললাম, বারবার একই কনসেপ্টই আমরা ইউজ করছি। উষ্ণতার বৃদ্ধি হলে কি হবে, মিশ্রণের উষ্ণতা মাইনাস শীতল বস্তুর উষ্ণতা। তো মিশ্রণের উষ্ণতা হচ্ছে 34 মাইনাস শীতল বস্তুর উষ্ণতা কত, বি ও সি এর মধ্যে কি শীতল বি, তো বি এর উষ্ণতা কত 30, তাহলে কত হয়ে যাবে 34 মাইনাস 30। এবার একই রকম ভাবে লিখবে ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ। আমি এটা লিখলাম না, কিন্তু তোমরা পরীক্ষার সময় এই অঙ্ক দিলে কিন্তু লিখবে, ঠিক আছে। কত হয়ে যাবে 40 মাইনাস 34 মানে 6 ইকুয়াল টু কত হবে, এম ইন্টু এস বি ইন্টু কত হয়ে যাবে 4। তো এম এম কেটে যাবে, তার মানে এস বি বাই এস সি কত হয়ে যাচ্ছে দেখো 6/4 মানে হচ্ছে 3/2। এবার এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিয়ে দিই, তাহলে এটাকে আমাকে সলভ করে কি করতে হবে, এসএ ইস টু এসবি ইস টু এসসি বের করতে হবে, যেমন তোমরা অনুপাতের অঙ্ক করেছো আগে। তো দেখো এখানে দেখো এসবি কত আছে, এসবি হচ্ছে 1 আছে, এখানে দেখো এসবি কত আছে, এসবি 3 আছে। তো এসবি দুটো ভ্যালু পেয়ে যাচ্ছি, এই জন্য অনুপাতের ক্ষেত্রে যেটা নিয়ম, আমাকে এসবি কেও কি করতে হবে 3 করতে হবে। তাহলে এটাকে কি করব, 3 দিয়ে উপর নিচে গুণ করব। তো এটা 1 ছিল ইনটু 3 করলাম, উপরে 3 ছিল আবার 3 দিয়ে গুণ করলাম, মানে উপর নিচে 3 দিয়ে গুণ করলাম। কেন করলাম বুঝতে পেরেছো আশা করি। এখানে এসবি ভ্যালু হচ্ছে 3, এখানে এসবি ভ্যালু হচ্ছে 1। তো এবার এসবি মানে তো একটা বি এর আপেক্ষিক তাপ, এর তো ভ্যালু আলাদা হতে পারে না, তাই না। তো সেজন্য আমরা একই করার জন্য কি করলাম, দুটোকে এক করতে হবে। এখানে 1 ছিল, এটাকে 3 দিয়ে গুণ করলাম, তাহলে উপর দিয়েও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে ভ্যালুটা একই থাকবে, ঠিক আছে। এটা হয়ে গেল 9/3, এটা হয়ে গেল 9/3, এটা কিন্তু আমরা কাটবো না, ঠিক আছে। তো এবার হচ্ছে এটাকে দিয়ে দিচ্ছি এবার 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। এবার তবে কি করব, 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই। এবার দেখো এস এ
ইস টু এস বি ইস টু এস সি, কত হয়ে গেছে দেখো, এস মানে এর আপেক্ষিক তাপ দেখো 9 ইস টু বি এর দেখো কত, এখানে এস বি 3 হয়েছে, এখানে এস বি 3 হয়েছে, তো 3 ইস টু এস সি কত, এস সি এখানে দেখো সি এর আপেক্ষিক তাপ 2 এসছে অনুপাত, তাহলে 2, কারণ এটাই হয়ে যাবে উত্তর। এস এস টু এস বি টু এস সি কত হয়ে যাবে 9:3:2। তাহলে এটা কিন্তু একই কনসেপ্টের অঙ্ক ছিল, কিন্তু এখানে 3টা তরল দিয়ে দিয়েছিল, সেজন্য একটু বড় হয়েছে। আর আপেক্ষিক তাপের অনুপাতটা বের করার ক্ষেত্রে তোমাকে নিতে হচ্ছে অনুপাতের এই নিয়মটা একটু মনে রাখতে হবে। তোমরা আশা করি সকলেই জানো এই নিয়মটা, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার কোয়েশ্চেন নম্বর 7 দেখে নি। 100 গ্রাম জলের উষ্ণতা 42 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ দ্বারা 1 কেজি তারপিন তেলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হলে তারপিন তেলের আপেক্ষিক তাপ কত? এটাও কিন্তু ছায়ার টেক্সট বইয়ের অনুশীলনীর অঙ্ক, ঠিক আছে? দেখো এটাও খুব ভালো অঙ্ক। তো এখানেও কিন্তু আমরা যে হচ্ছে আপেক্ষিক তাপের বা গৃহীত বর্ধিত তাপের কনসেপ্ট সেটা ইউজ করব। আর একবার অঙ্কটাকে যদি ভালো করে পড়ি তাহলে দেখবে এখানে কিন্তু দুটো অঙ্ক একসঙ্গে দিয়ে দিয়েছে। দেখো 100 গ্রাম জলের উষ্ণতা 42 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ দ্বারা, তার মানে প্রথমে আমাকে কি করতে হবে, 100 গ্রাম জলের উষ্ণতা 42 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত সেটা প্রথমে বের করব, ঠিক আছে? বের করি। 100 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস, 42 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ। তো উষ্ণতা বৃদ্ধি করতে গেলে কি করতে হবে, তাপ গ্রহণ করতে হবে। তাহলে তার রাশিমালা কি হবে, গৃহীত তাপের রাশিমালা কি হবে, ভর মানে হচ্ছে 100 গ্রাম জলের উষ্ণতা, ঠিক আছে? তো গ্রাম লেখার দরকার নেই, কারণ হচ্ছে তাপের একক ক্যালোরি একবারে চলে আসবে। জলের উষ্ণতা বৃদ্ধি করছি, তার মানে জলের আপেক্ষিক তাপ কত, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটা বলেই দিয়েছে, ঠিক আছে? তো শুধু 1 লিখলাম, ভ্যালুটা নিচ্ছি, কিন্তু হচ্ছে উষ্ণতার বৃদ্ধি। তো উষ্ণতা কত বৃদ্ধি করছি আমরা, 42 ডিগ্রি সেলসিয়াস। তো উষ্ণতা বৃদ্ধি বলেই দিয়েছে, তো সেজন্য এখানে 42 লিখবো, তাহলে কত হয়ে যাবে 4200 ক্যালোরি, ঠিক আছে? এবার অঙ্কটা আবার পড়ি। তার মানে কি হলো, 100 গ্রাম জলের উষ্ণতা 42 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত হলো, 4200 ক্যালোরি। এবার তার মানে অঙ্কটা কি হয়ে গেল দেখো, তার মানে 4200 ক্যালোরি তাপ দ্বারা 1 কেজি তারপিন তেলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, ঠিক আছে? তার মানে পরোক্ষভাবে আমি কি বের করলাম, 1 কেজি তারপিন তেলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপ প্রয়োজন, 4200 ক্যালোরি। তার কারণ 4200 ক্যালোরি তাপ দ্বারা 1 কেজি তারপিন তেলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। এটাকে ঘুরিয়ে বললে কি হবে, যে 1 কেজি তারপিন তেলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় কত তাপ দ্বারা, 4200 ক্যালোরি তাপ দ্বারা। তার মানে এই কথাটা এখানে পরিষ্কার লিখে দেব। অতএব প্রশ্নানুযায়ী কি হবে, 1 কেজি বা 1000 গ্রাম, যেহেতু সিজিএসএ করছে ওই জন্য গ্রামে কনভার্ট করলাম, 1000 গ্রাম তারপিন তেলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ সমান সমান কত, 4200 ক্যালোরি। বোঝা গেল? তো 100 গ্রাম জলের উষ্ণতা 42 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ দ্বারা 1 কেজি তারপিন তেলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। তার মানে প্রথমে আমরা বের করলাম যে 100 গ্রাম জলের উষ্ণতা 42 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 4200 ক্যালোরি তাপের দরকার। তার মানে এই তাপ দ্বারা 1 কেজি তারপিন তেলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। তার মানে 1 কেজি বা 1000 গ্রাম তারপিন তেলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার জন্য কত তাপ দরকার, 4200 ক্যালোরি, ঠিক আছে? এবারে আমরা বের করব, তাহলে কি লিখবো, এবার বলো যে 1 কেজি বা 1000 গ্রাম তারপিন তেলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কত তাপ দরকার। তাহলে তার ফর্মুলা কি, ভর ইনটু তারপিন তেলের আপেক্ষিক তাপ, তাই তো, ভর ইনটু আপেক্ষিক তাপ।
যেখানে এবার আমরা কার তাপমাত্রা বৃদ্ধি করছি, তারপিন তেলে, তাই না? তারপিন তেলে তাপমাত্রা বৃদ্ধি করছে, তাহলে আপেক্ষিক তাপ কার নিব, তারপিন তেলে ইন্টু উষ্ণতার বৃদ্ধি। তো উষ্ণতার বৃদ্ধি দেখো বলেই দিয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, আমরা এখানে লিখেছি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে, তার মানে 10 হয়ে যাবে, সমান সমান কত হয়ে যাবে, 4200 ক্যালোরি। ক্লিয়ার? আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেশন করবো, তাহলে কত হয়ে যাবে, দেখো এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তার মানে অতএব তারপিন তেলের আপেক্ষিক তাপ সমান সমান কত হয়ে যাবে, 42/100, 42/100 মানে কত হয়ে যাবে, 0.42। আর এটা সবসময় কিন্তু যেহেতু জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, তার মান হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তার মানে অন্য যে কোনো তরলের বা অন্য যে কোনো পদার্থের আপেক্ষিক তাপ কি হবে, 1 থেকে সবসময় কম আসবে। তোমাদের 0.42 এসছে, হিসাবটা দেখে নাও, ঠিক আছে? আশা করি তার মানে আমরা বের করতে পারলাম। অতএব তারপিন তেলের নির্ণেয় আপেক্ষিক তাপ, কিন্তু এককটা বলতে হবে। অতএব তারপিন তেলের নির্ণেয় আপেক্ষিক তাপ কত, 0.42 হচ্ছে ভ্যালুটা, কিন্তু একক দিয়ে লিখতে হবে, যেহেতু এখানে জলেরটা 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বলেছিল, তো আমরা একই রকম হচ্ছে সিজিএস এককই হবে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, তার মানে হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো এরকম অঙ্ক থাকলে ভালো করে অঙ্কটা পড়লে বুঝতে পারবো। এখানে দুটো অঙ্ককে একসঙ্গে কম্বাইন করে দিয়ে দিয়েছিল, কিন্তু একটু ভালো করে বুঝে পড়লে কোনো প্রবলেম হবে না। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? কোয়েশ্চেন নম্বর 8, তিনটি তরলের ভর যথাক্রমে m1 m2 m3 দিয়ে দিয়েছে, উষ্ণতাও দিয়ে দিয়েছে যথাক্রমে T1 T2 ও T3। এর মধ্যে বলে দিয়েছে সব থেকে বেশি উষ্ণ T1, তারপরে T2, আর T3 উষ্ণতা সব থেকে কম, মানে 3 নম্বর তরলের উষ্ণতা সব থেকে কম। এদের আপেক্ষিক তাপও দিয়ে দিয়েছে S1 S2 S3। এবার বলেছে তরল তিনটিকে একসঙ্গে মেশালে মিশ্রণের উষ্ণতা কত হবে। এটাও কিন্তু ছায়া টেক্সট বইয়ের অনুশীলনীর অঙ্ক। ঠিক আছে? তো এই অঙ্কটা আজকের ভিডিওর শেষ অঙ্ক, এবং এটা কিন্তু সব থেকে বেস্ট অঙ্ক। আজকে যতগুলো অঙ্ক করি তার মধ্যে এটাই সব থেকে ভালো অঙ্ক। তার কারণ অন্য অঙ্কের সঙ্গে ডিফারেন্সটা আগে বোঝো। আমরা এতক্ষণ যে সমস্ত অঙ্ক করছিলাম সেক্ষেত্রে কি ছিল, দুটো তরল ছিল বা দুটো বস্তু ছিল, একটা তাপ বর্জন করছিল, একটা তাপ গ্রহণ করছিল। কিন্তু এক্ষেত্রে দেখো স্পেশাল কি আছে, এক্ষেত্রে তিনটা তরলকে একসঙ্গে মেশানো হয়েছে। ঠিক আছে? এবার তিনটাকে একসঙ্গে মেশালে কি হবে, সব থেকে বেশি উষ্ণতা প্রথম তরলে, এই যখন তাপ বর্জন করবে, দ্বিতীয় এবং তৃতীয় তরল সেটা গ্রহণ করবে, কারণ এদের উষ্ণতা কম। আবার দ্বিতীয় তরল যখন তাপ বর্জন করবে, তখন 3 নম্বর তরল সেটা গ্রহণ করবে, কারণ হচ্ছে 3 নম্বর তরলের উষ্ণতা সব থেকে কম। তো এবারে থেকে একসঙ্গে মেশালে কি হবে, একসঙ্গে প্রথম তরল তাপ বর্জন করবে, সেটা তৃতীয় তরল গ্রহণ করবে, আবার দ্বিতীয় তরল তাপ বর্জন করবে, সেটা তৃতীয় তরল গ্রহণ করবে। তার মানে এটা পুরোটা একসঙ্গে হবে। ঠিক আছে? এই জন্য এই অঙ্কটা কিন্তু স্পেশাল। আচ্ছা, তো যেহেতু এটা মিশ্রণের উষ্ণতা চেয়েছে, তো এটা প্রথমে আমরা ধরি মিশ্রণের উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস। এটা কি করে বের করব সেটা তোমাকে বুঝতে হবে। ধরি মিশ্রণের উষ্ণতা সমান সমান T ডিগ্রি সেলসিয়াস, মানে ডিফারেন্স কি বোঝা গেছে? এখানে তিনটা তরলকে একসঙ্গে মেশানো হচ্ছে, ফলে কি হচ্ছে, একই সঙ্গে তাপ বর্জন হচ্ছে, আবার একই সঙ্গে তাপ গ্রহণ হচ্ছে। তাপ বর্জন কে করছে, T1 আর T2 তাপ বর্জন করছে, আর তাপ গ্রহণ কে করছে, প্রথম যখন T1 তাপ বর্জন করছে, গ্রহণ করছে T2 আর হচ্ছে T3, মানে তৃতীয় তরল। আবার যখন দ্বিতীয় তরল মানে T2 তাপ বর্জন করছে, তখন গ্রহণ করছে T3। তার মানে কি হচ্ছে, একসঙ্গে একাধিক তরল তাপ বর্জন করছে, আবার একাধিক তরল তাপ গ্রহণ করছে। তো এটা প্রথমে লিখবো আমরা, যেহেতু তরল তিনটিকে একসঙ্গে মেশানো হয়েছে, তাই এক্ষেত্রে একাধিক তরল তাপ বর্জন করবে, এবং একাধিক তরল তাপ গ্রহণ করবে। বুঝতে পেরেছো কেন?
কারণ এক্ষেত্রে একসঙ্গে তাপ গ্রহণ বর্জন চলবে এবং প্রথম দ্বিতীয় আর তৃতীয় বস্তুর মধ্যে কি হবে, একাধিক বস্তু একসঙ্গে তাপ বর্জন করবে, আবার একাধিক বস্তু একসঙ্গে তাপ গ্রহণ করবে। তাহলে আমরা কি করে গ্রহণ করব? তাহলে আমরা লিখব যে এখন ক্যালোরিমিতির মূলনীতি কি বলে? ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আমরা কি বলতে পারবো, একাধিক বস্তুর ক্ষেত্রে আমি বলেছিলাম যদি একাধিক বস্তু তাপ গ্রহণ বা বর্জন করে তাহলে কি হবে, বস্তুগুলোর দ্বারা মোট বর্জিত তাপ সমান সমান কি হবে, মোট গৃহীত তাপ। মোট বর্জিত তাপ সমান সমান মোট গৃহীত তাপ। ঠিক আছে, এবার বলো যদি যদি বর্জিত তাপকে আমি পজিটিভ ধরি, এক্ষেত্রে বর্জিত তাপকে যদি আমরা ধনাত্মক ধরে নিই বা পজিটিভ ধরে নিই, পজিটিভ ধরা হলে গৃহীত তাপ কি হবে, গৃহীত তাপ কে ঋণাত্মক মানে নেগেটিভ ধরতে হবে, বা উল্টোটাও বলতে পারি, যদি আমরা গৃহীত তাপকে পজিটিভ ধরি তাহলে এটা মাইনাস, নেগেটিভ মানে মাইনাস, তাহলে উল্টোটাও ধরতে পারি, গৃহীত তাপকে যদি পজিটিভ ধরি মানে তার ফলে বর্জিত তাপকে আমাকে কি করতে হবে, নেগেটিভ ধরতে হবে। তার কারণ এই যে মোট বর্জিত তাপ সমান সমান মোট গৃহীত তাপ হবে, তার মানে একটা যদি পজিটিভ হয় অন্যটা কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, তার ফলে কি হবে, মোট যোগফলটা কি হবে, শূন্য হবে। মানে এরকম ক্ষেত্রে কি হবে, যখন তিনটা মানে যখন তিন বা তার বেশি তরলকে একসঙ্গে মেশানো হবে তখন মনে রাখবে কি হবে, মোট গৃহীত তাপ কত হবে, শূন্য হবে। অতএব তিনটি তরল দ্বারা মোট গৃহীত তাপ, এটা কিন্তু একটা থিওরি, শুধু অঙ্ক নয়, এটা একটা কনসেপ্ট বা এটা একটা থিওরি। তিনটি তরল দ্বারা মোট গৃহীত তাপ সমান সমান শূন্য হবে। কেন হবে বোঝা গেল, তার কারণ একই সঙ্গে তাপ বর্জন গ্রহণ হচ্ছে। তো ক্যালোরিমিতির মূলনীতি কি বলছে, মোট যতটা তাপ বর্জন করবে মোট সেই পরিমাণই তাপ গ্রহণ করবে। তো সেটা কি করে হতে পারে, যদি যেহেতু দুটোই সমান, তো যদি একটা পজিটিভ হয় অন্যটা নেগেটিভ হয় তার ফলে কি হবে, টোটালটা জিরো হয়ে যাবে, তাই না? একটা পজিটিভ হলে অন্যটা নেগেটিভ হবে। তো যদি আমরা বর্জিত তাপকে পজিটিভ ধরি তাহলে গৃহীত তাপকে নেগেটিভ ধরতে হবে, বা যদি গৃহীত তাপকে পজিটিভ ধরি বর্জিত তাপকে আমাকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে। তাহলে কি হবে, মোট গৃহীত আর বর্জিত তাপের সমষ্টি কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি এই সমস্ত ক্ষেত্রে কি হবে, এরকম অঙ্কের ক্ষেত্রে যতগুলো তরল থাকবে একসঙ্গে মেশানো হবে তাদের দ্বারা মোট গৃহীত তাপ সমান সমান শূন্য হবে। এবার বলো যে প্রথম তরল দ্বারা গৃহীত তাপ H1 হয়। H1 কত হবে, প্রথম তরলের ভর ইন্টু প্রথম তরলের আপেক্ষিক তাপ ইন্টু তাপ গ্রহণ করলে কি হবে, উষ্ণতার বৃদ্ধি। তো উষ্ণতার বৃদ্ধি কি হয়, মিশ্রণের উষ্ণতা মাইনাস সেই বস্তুর উষ্ণতা, T মাইনাস T1। ঠিক আছে, প্রথম তরল দ্বারা গৃহীত তাপ কত হবে, T মাইনাস T1 হয়ে যাবে। এবার দ্বিতীয় তরল দ্বারা গৃহীত তাপ যদি H2 ধরি, তো H2 কত হবে, দ্বিতীয় তরলের ভর ইন্টু দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ S2 ইন্টু কি হবে, মিশ্রণের উষ্ণতা মাইনাস সেই বস্তুর উষ্ণতা, মানে দ্বিতীয় বস্তুর উষ্ণতা, দ্বিতীয় তরলের উষ্ণতা, সরি। আচ্ছা, এবার তৃতীয় তরল দ্বারা গৃহীত তাপ কত হবে, একই রকম H3 ইকুয়াল টু M3, তৃতীয় তরলের ভর M3 ইন্টু তৃতীয় তরলের আপেক্ষিক তাপ S3 ইন্টু মিশ্রণের তাপমাত্রা মাইনাস তৃতীয় বস্তুর উষ্ণতা। বোঝা গেল? এবার অতএব তিনটি তরল দ্বারা মোট গৃহীত তাপ 0 হবে। অতএব মোট গৃহীত তাপ বা তিনটি তরল দ্বারা মোট গৃহীত তাপ H সমান সমান H1 প্লাস H2 প্লাস H3 সমান সমান কি হতে হবে, 0 হতে হবে। তাহলে যে ক্যালোরিমিতির মূলনীতি বলছে যে মোট বর্জিত তাপ সমান সমান মোট গৃহীত তাপ, এটা ফুলফিল হবে। এবার এখানে বসিয়ে দিই, দেখো অতএব এটাকে ভেঙে দিই, তাহলে কত পাবো, M1 S1 T মাইনাস M1 S1 T1, এটাকে ভেঙে দিচ্ছি, প্লাস কত হবে M2 S2 T মাইনাস M2
S2 T2 প্লাস এবার 3 নম্বরটাকে ভাঙছি, কত হবে দেখো, M3 S3 T মাইনাস M3 S3 T3। এবার আমাকে টি বের করতে হবে, তাহলে যদি টিটা কমন নিয়ে নিই, আচ্ছা অতএব টি কমন নিলাম, তাহলে কি থাকবে দেখো, এর মধ্যে টি আছে, এর মধ্যে টি আছে, এর মধ্যে টি আছে, তাহলে টি কমন নিলে কি হবে দেখো, M1 S1 প্লাস M2 S2 প্লাস M3 S3। এবার এইটা এইটা আর এইটা যেগুলো নেগেটিভ আছে সেগুলোকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে কি হবে, M1 S1 T1 প্লাস M2 S2 T2 প্লাস M3 S3 T3 পেয়ে যাচ্ছে। অতএব T সমান সমান এবার কি হবে, এবার পেয়ে যাবো T সমান সমান কি হয়ে যাবে, আচ্ছা বোর্ডে দেখা যাচ্ছে তো, দেখো এবার তোমার T সমান সমান কি হবে, একবারে পেয়ে গেছি, কত হবে, ডান দিকে যেটা আছে M1 S1 T1 প্লাস M2 S2 T2 প্লাস M3 S3 T3 ডিভাইডেড বাই কত হবে, M1 S1 প্লাস M2 S2 প্লাস M3 S3। তাহলে এটাই হয়ে যাবে কিন্তু মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা। ক্লিয়ার? বোর্ডে সম্পূর্ণটা আসছে তো? হ্যাঁ, আবার বলছি কি করলাম, এখানে তিনটা তরলকে একসঙ্গে মেশানো হয়েছে, তার ফলে প্রথম তরলের হচ্ছে উষ্ণতা সব থেকে বেশি, এটা তাপ বর্জন করলে সেটা T2 আর T3 যেহেতু উষ্ণতা কম, দ্বিতীয় তৃতীয় তরল গ্রহণ করবে, আবার যখন দ্বিতীয় তরল হচ্ছে তাপ বর্জন করবে তখন সেটা তৃতীয় তরল গ্রহণ করবে। এটা কিন্তু একসঙ্গে হবে, মানে একাধিক তরল একসঙ্গে তাপ বর্জন করছে আর একাধিক তরল একসঙ্গে তাপ গ্রহণ করবে। আচ্ছা, এবার আমরা কি জানি, ক্যালোরিমিতির মূলনীতি কি বলছে, যে মোট বর্জিত তাপ সমান সমান মোট গৃহীত তাপ হবে। তো এটা হতে গেলে কি করতে হবে আমাকে, যদি বর্জিত তাপকে পজিটিভ ধরি তাহলে গৃহীত তাপকে নেগেটিভ ধরতে হবে, বা যদি গৃহীত তাপকে পজিটিভ ধরি বর্জিত তাপকে নেগেটিভ ধরতে হবে। তার ফলে কি হবে, মোট বর্জিত তাপ কি হবে, সমান সমান শূন্য হবে, বা মোট গৃহীত তাপও সমান সমান কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। যেখানে আমি মোট গৃহীত তাপ এটা ধরে করছি, ঠিক আছে, মোট গৃহীত তাপ সমান সমান শূন্য, যেহেতু এখানে এর আর এর উষ্ণতা হচ্ছে তৃতীয়র থেকে বেশি আছে, সেই জন্য গৃহীত তাপটা বেশি হবে। তো ধরে নাও এই ক্ষেত্রে আমি গৃহীত তাপকে পজিটিভ ধরছি, তো সেই জন্য মোট গৃহীত তাপ কত হবে, শূন্য হবে, মোট বর্জিত তাপও শূন্য হবে। তাহলে ক্যালোরিমিতির মূলনীতিটা ফুলফিল হবে। তবে তিনটা তরল দ্বারা প্রথম দ্বিতীয় তৃতীয় তরল কত তাপ, মোট কত তাপ গ্রহণ করছে সেটা বের করলাম, যেটাকে আমি H বলেছি। এবার কি হবে, মোট গৃহীত তাপ সমান সমান শূন্য হবে, এই ফর্মুলায় বসিয়ে দিয়েছি, এখান থেকে আমি টি এর ভ্যালুটা বের করে দিয়েছি। এবার এটা উত্তর কি হলো, M1 S1 T1 প্লাস M2 S2 T2 প্লাস M3 S3 T3 ডিভাইডেড বাই, এটা কিন্তু T3 আছে, ডিভাইডেড বাই M1 S1 প্লাস M2 S2 প্লাস M3 S3। এবার এখানে যদি চারটা তরল মেশানো হতো, সাপোজ ধরো এই অঙ্কে তোমাকে চারটা তরল বলতো, তাহলে কি হতো, এখানে একটা টার্ম আসতো M4 S4 T4, এখানে আসতো M4 S4, ঠিক আছে, বাড়তে থাকতো। যদি তোমাকে এই অঙ্কই বলে দেয় যে n সংখ্যক তরল মেশানো হয়েছে, তাহলে এটা কি হয়ে যেত, তাহলে এটা হয়ে যেত ডট ডট কত হয়ে যেত, Mn Sn Tn, মানে n বলতে যে কোনো নাম্বার, তোমরা হয়তো বললে 100টা তরল মেশানো হয়েছে, তাহলে তোমার কি হতো, এরকম টার্মটা পরপর লিখতে হতো। আর এখানেও কি হয়ে যেত, প্লাস ডট 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 Mn Sn, বুঝা গেছে? এটা কিন্তু একটা কনসেপ্ট বা এটা কিন্তু একটা থিওরি। ক্লিয়ার? আমাদের অঙ্কে কিন্তু Mn Sn লিখতে হবে না। আবার বলছি, যদি তোমাকে এখানে n সংখ্যক তরল বলে দিত, তাহলে এরকম যেমন আমরা টার্মটা চলছে, এই টার্মটা এদিকেও n সংখ্যক পর্যন্ত চলতো, নিচে হচ্ছে n সংখ্যক পর্যন্ত চলতো, ঠিক আছে। কিন্তু আমাদের যে তিনটা তরল বলেছে সেই অনুযায়ী উত্তরটা হচ্ছে এইটুকু পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের অঙ্কতে আমি হচ্ছে মূলত গৃহীত তাপ, বর্জিত তাপ, ক্যালোরিমিতির মূলনীতি এবং আপেক্ষিক তাপ, এদের উপর হচ্ছে 8টা অঙ্ক করালাম। এবার এখানে আমি হচ্ছে সাঁতরা এবং ছায়া সমস্ত বইয়ের অঙ্কই হচ্ছে করে দিয়েছি। এর পরের ভিডিওতে আমি শুধুমাত্র হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক W=JH এই সূত্রের উপর বেস করে বিভিন্ন রকম অঙ্কগুলো করাবো। তো তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে।